মাঝে বলে বিয়ে কথা হয়ে যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। একটা বইমেলা বা একটা বই একটা শিক্ষার্থীর জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা একটা বইয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। এবং বইমেলায় আসলে আমি আজকে ফার্স্ট টাইম হয়তো স্কুলের পক্ষ থেকে আসছি। এর আগে আমার মা বাবার সাথে এসেছিলাম, কিন্তু স্কুলের পক্ষ থেকে আসাটা আসলে অনেক একটু হ্যাপি লাগে, অনেক খুশি লাগে। আর এখানে বই যতগুলো দেখলাম প্রত্যেকটা বই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক ফেভারিট লেখকেরও দেখলাম। ফেভারিট লেখকের ছাড়াও আরও অনেক লেখকের সম্পর্কে জানতেও পেরেছি। যেমন এখানে একটা লেখকের নাম আছে, ঠিক মনে করতে পারছি না, ওনার একটা বই আমার খুবই ভালো লাগছে। ওটা হচ্ছে পুরো আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন ধরনের জায়গা সম্পর্কে এখানে বিস্তারিত ছিল। বই মেলা একটা শিক্ষার্থীর লাইফ, মানে শিক্ষার্থীরকে একটা বই এতটা, বই মেলায় বলতে গেলে বাসায় যতটুকু পড়া হয় না, বই মেলায় আসলে আমরা যদি মজা দিয়ে পড়ি তাহলে আমাদের মাথায় অনেক কিছু ক্যাপচার হয়। তো আমি যে সেটা বলবো, বই আমাদের নলেজ অনেক বৃদ্ধি করে বই। তো বই পড়া আসলে একটা শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট। উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের মোহাম্মদ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার। আজকে এই বছরে আমাদের এখানে একটা বইমেলা হচ্ছে। তো আমাদের স্কুল থেকে অনেকবারই আসা হয় এই বইমেলায়। তো আজকে আমি আমার স্কুল থেকে প্রথমবার এসেছি বইমেলায়। এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, যেমন খাবারের, আরও বইয়েরও বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যানারও লাগানো হয়েছে নামের। তো আমরা আজকে আমরা ফ্রেন্ডরা মিলে প্রথম থেকে কিছু স্টল ধরে একদম সবগুলা বই আস্তে আস্তে নিয়ে পড়লাম। কিছু ভালো লাগলো এবং আমাদের কিছু পছন্দের কবিদের যেমন কিছু পছন্দের লেখকের বইও রয়েছে এখানে। তো আমরা সব পড়ে দেখলাম এবং আমাদের ইংলিশেরও অনেক বই রয়েছে, যেমন গ্রামারের, তারপর গণিতেরও অনেক বই রয়েছে, গণিতের সূত্রের। তো এই জায়গায় এসে মনে হচ্ছে আমরা আজকে অনেক কিছুই শিখতে পারছি। স্কুল থেকে প্রতি বছরই আনা হয়, তো আজকে আসলাম, অনেক কিছু শিখতে পারছি এবং বইগুলা পড়তেও পারলাম, ভালো লাগলো। সবার উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে প্রত্যেক ব্যক্তির ঘরে একটা লাইব্রেরি থাকা উচিত। বই কিনে আসলে কেউ দেউলিয়া হয় না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে প্রত্যেকের ঘরে যদি আইনের বই থাকে, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য নারী অধিকার আইন, নারী সুরক্ষা আইন, নারী নির্যাতন আইন, যদি আমাদের মা বোনরা যদি আইনের বইগুলো একটু নিজেদের ঘরে রাখে, একই সাথে তারা ওনাদের নিজেদেরকে আইন বিষয়ে অভিজ্ঞতা তৈরি করতে পারবে এবং ওনাদের পরিবারে ভাই থাকে, বাবা থাকে, বিভিন্ন আত্মীয়স্বজন থাকে, সবার মধ্যে কিন্তু জ্ঞান বিতরণ করতে পারবে। আমার বাংলাদেশের যে অবক্ষয়, এই অবক্ষয় দূর করার মাধ্যম হচ্ছে বই পড়া এবং সবার বই পড়া উচিত। প্রত্যেক ব্যক্তির ঘরে ছোট হোক বড় একটা লাইব্রেরি থাকা উচিত। এখানে প্রায় যে আমাদের স্টলগুলো রয়েছে, যারা স্টল, সবাইকে আমার পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা একটু আইনের বইগুলো রাখবেন, যাতে আমাদের এখানে যারা আসবে, এখানে সারা বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক আসে, ওনারা এসব দেখুক যে কক্সবাজারে যে বইমেলা হচ্ছে এত একটা সুন্দর পরিবেশে, এবং এই পরিবেশের মধ্যে এখানেও আইনের বই পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ যত আইনের বই পড়বে তত আইন শিখবে এবং সমাজ ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে। আমরা পেয়েছি এটা আসলে ওই যারা শাহাদাত বরণ করেছেন তারা আমাদেরকে দিয়ে গেছেন এবং যারা যুদ্ধ করেছেন মাঠে তারা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা শিল্পী মানুষ, আমরা ভীরু, আমরা ফেসবুকে যুদ্ধ করি, আমরা সাহসী নত। ওই সাহসীরাই কিন্তু আমাদেরকে নতুন বাংলাদেশটা দিয়েছে। আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এখন আমরা সবাই জানি যে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, এটা কিন্তু একটা সাংস্কৃতিক ঘটনা। মানে বাইরে থেকে দেখে মনে হয় যে এটা একটা রাজনৈতিক ঘটনা, কিন্তু আসলে সাংস্কৃতিক ঘটনা। আমাদের দেশটাকে সাংস্কৃতিক বড়ি, সেটা জাতীয়তাবাদ হোক আর বিভিন্ন কিছু হোক, সাংস্কৃতিক বড়ি দিয়ে দুই ভাগ করা হয়েছিল। এই দুই ভাগ করার
হয়েছিল একটা মাত্র কারণে, যাতে আমাদেরকে শাসন করা যায়, আমাদেরকে আটকে রাখা যায়। এই যে বড়ি দিয়ে, বিশেষ চেতনার বড়ি দিয়ে আমাদেরকে দুই ভাগ করে রাখা হয়েছিল, এটা কিন্তু একটা সাংস্কৃতিক বড়ি। ফলে ওইটার প্রতিক্রিয়াতে জুলাইতে আমরা যেটা দেখেছি, ওটা কিন্তু ওই সাংস্কৃতিক ঘটনাটার প্রতিক্রিয়া দেখেছি আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা ছিল আন্দোলন। এখন এই আন্দোলনের পরে যে বাংলাদেশটা এসছে, এই বাংলাদেশটা গোছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা যাদের, বা রাখতে হবে যাদের, বা রাখতে হবে যাকে, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এখন আমাদের সংস্কৃতি কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। সংস্কৃতি মানে প্রচলিত ধারণায় যে গান বাজনা সিনেমা, ব্যাপারটা তা না। সংস্কৃতি এটাও যে আপনার পাশের বাসায় কেউ যদি না খেয়ে থাকে, আপনি যদি তাকে এক বাটি তরকারি পাঠান, এটা হচ্ছে আপনার সংস্কৃতি। এখন আমি অগাস্টের পরে, যখন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, আপনাদেরকে সেই সময়টার কথা যদি একটু স্মরণ করতে বলি, দেখবেন যে প্রায় 15 দিনের মতো রাস্তা আমরা পুলিশ দেখিনি। কিন্তু আপনি দেখেন যে ক্রাইম, আপনি যদি সাধারণ সময়ের তুলনায় বিচার করেন, ওয়াজ ভেরি লেস। আপনি দেখবেন যে রাত জেগে সবাই নিজেরাই নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। বন্যা যখন এসছে, একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই যে একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটা আমি মনে করি এক একটা সাংস্কৃতিক পরীক্ষা ছিল আমাদের জন্য। এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি, আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে। যেমন আমরা দিয়েছি 36শে জুলাইয়ের পরে, যখন পুলিশ ছিল না, একে অন্যের পাশে দাঁড়িয়ে, যেমন দিয়েছি বন্যার সময়। আমি বিশ্বাস করি সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব, সবাই মিলে, সব দল মত নির্বিশেষে। কারণ মনে রাখবেন যে আমাদেরকে মানে আমাদের এখানে কোনো অঘটন ঘটলে কেউ না কেউ আনন্দিত হওয়ার জন্য বসে আছে। এখান থেকে কিছু ছবি চলে যায়, গিয়ে দেখবেন যে সারা পৃথিবীতে ওই ছবিগুলো ছড়ানো হয় এবং বলা হয় দেখো এই যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। কিন্তু তারা এটা বলতে পারছে না এখন, কারণ আসলে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে পজিটিভিটি। মানে আমি জানি না, আমি এর আগে বাংলাদেশের মানুষকে নিজেদের দেশ এতটা ওন করতে আমার জীবদ্দশা আমি দেখিনি। মানে ওই বললাম না, 15 দিন পুলিশ নাই, ছেলেরা ট্রাফিকের কাজ করছে, পুলিশ নাই, রাত জেগে সবাই মহল্লা পাহারা দিচ্ছে, খিচুড়ি রান্না করছে। দে আর ওনিং দেয়ার কান্ট্রি। এবং আমি গতকালকেরই একটা ভিডিও, আমি নিশ্চিত আপনারা সবাই দেখেছেন, একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের ভাইরা দাঁড়ানো আছে, তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ। আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপিকে, জামাতকে, হিন্দুকে, মুসলমানকে। ইউ সি দে আর অল টুগেদার, অ্যান্ড দ্যাট ইজ দ্য টেস্ট অফ আওয়ার কালচার। এবং আমি বিশ্বাস করি এই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হবে আরও সামনে, এবং এই পরীক্ষাগুলোতে আমাদেরকে সাহায্য করবে এই ধরনের কালচারাল ইভেন্টস, বইমেলা, যেখানে মানুষ আসবে, বই কিনবে, এই বইটা নিয়ে গিয়ে সে পড়বে, সে এনলাইটেন্ড হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ওই এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বলা হয়েছে, ওই আমি দেখতে পাচ্ছি আমার সামনে। দেশ আমরা বদলানোর কাজ শুরু করেছি, এবং আমাদের পরে যারা আসবেন নির্বাচিত সরকার, আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে, এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা মিলে আমরা করবো। আজকের এই যে মেলাটি শুরু হচ্ছে, ইতোমধ্যে মাননীয় প্রধান অতিথি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন, এবং আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মহোদয় বলেছেন যে এই মেলাটি মূলত বিভাগীয় পর্যায়ে আয়োজিত হয়ে থাকে। প্রথমবারের মতন বাংলাদেশে কোনো একটি জেলায় আয়োজিত হচ্ছে। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথম জেলা হিসেবে কক্সবাজারের উপর আস্থা রাখবার জন্য আমরা সেই আস্থা প্রতিদান দেবার জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাব। আমাদের এই মেলায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে জাতীয় পর্যায়ের 59টি প্রকাশনা, যাদের নাম আমরা সবসময় দেখি, যাদের প্রকাশনাগুলো আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, আমাদের চিন্তার জগৎকে নানাভাবে প্রস্ফুটিত করে,
তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুদূর ঢাকা থেকে তারা আমাদের জন্য এই নানা ধরনের সাহিত্য সম্ভার নিয়ে এসেছেন। আমাদের কক্সবাজারে রয়েছে অনেক দারুণ সাংস্কৃতিক সম্ভার এবং সংস্কৃতির বৈচিত্র্য। আমি আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আপনার পৃষ্ঠপোষকতা, আপনার আনুকূল্যে আমাদের কক্সবাজারের যে বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটি স্যার নানাভাবে প্রস্ফুটিত হতে পারে। স্যার, আপনার অধীনে যে 19টি দপ্তর সংস্থা আছে সেখান থেকে স্যার নানা কারণে নানা দিক উন্মোচিত হতে পারে। এখানে স্যার আমাদের কক্সবাজারেই একটি রয়েছে, আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি প্রিন্স অফ আরাকানের একটি গুহা রয়েছেন স্যার। এটির নাম কানা রাজার গুহা, লোকালি এটা এইভাবে পরিচিত। স্যার, আপনার কাছে স্যার আমরা এটি ডিটেইল আকারে পাঠাবো স্যার। আশা করি আপনার অধীনস্থ দপ্তর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে আমরা এবং এটি স্যার আমাদের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে। এরকম অসংখ্য চমৎকার স্থান এবং বৈচিত্র্য আমাদের সাথে ছড়িয়ে আছে। স্যার, আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, জেলা প্রশাসন কক্সবাজার নানা ধরনের সৃজনশীল কাজে নিজেদেরকে নিবেদিত রেখেছে। স্থানীয় যারা আমাদের তরুণ সমাজ, স্থানীয় যারা আমাদের বিদগ্ধজন আছেন, তাদের সহায়তা আমরা নিচ্ছি স্যার, এবং একসাথে কাজ করেই স্যার আমরা সম্প্রতি গত 1 জানুয়ারি নববর্ষে আমরা জেলাবাসী এবং সম্মানিত পর্যটকদের জন্য একটি উপহার নিয়ে আসতে পেরেছি। সেটি স্যার ভ্রমণিকা, একটি পার্সোনাল ট্রাভেল গাইড। এটি মধ্যে আমাদের নানা ধরনের ঐতিহ্য এবং নানা ধরনের সাংস্কৃতিক সম্ভার এগুলো যুক্ত আছে এবং পর্যটকদের জন্য একটি ইউটিলিটি অ্যাপ। আমরা এটি ইতোমধ্যে আপনি জেনে খুশি হবেন এবং আমার সকলের জন্য জানাই, এটি যখন আমরা গুগল প্লে স্টোরে আপলোড করেছি গত 8 দিনের এটি ডাউনলোড হিস্ট্রিতে এটি ওয়ার্ল্ডের টপ 7th বেস্ট অ্যাপ হিসেবে এই মুহূর্তেও আছে। কাজ শুরু হয়নি মনে হয়। পিপল আর ওয়ার্কিং। কাজ করছে মানে প্রচারটা কম। যে করার সে কিন্তু ঠিকই করে যাচ্ছে। শেষের প্রচারের প্রত্যাশা না করেই করে যাচ্ছে। এটা তো অলরেডি 1.5 মাস হয়ে গেল। শেষ শুরু করেছে।